KTV Originals। করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউইএম, আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসুং এক্সপিরিয়েন্স জোন। আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ইডেনের বাইরে থেকে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আগামীকালের ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে কিন্তু অবশ্যই উত্তেজনার পারদ বাড়ছে এই মুহূর্তে। বেশ কিছুক্ষণ আগে ইডেনে কেকেআর এবং সানরাইজার্সের টিমের যারা রয়েছেন তারাও এলেন, এবং অবশ্যই আগামীকালের যে ম্যাচ সেই ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে, কারণ গতবারের ফাইনালিস্ট কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আমরা দেখেছিলাম যে রানার্স হয়েছিল। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচের দিকে নজর অবশ্য থাকবে, কারণ কেকেআর আমরা দেখেছিলাম ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে হার দিয়ে শুরু, তারপর কিছুটা হলেও ছন্দে ফিরেছিল কেকেআর। তবে মুম্বাই ইন্ডিয়ান্সে বিরুদ্ধে হারের পর আগামীকালের ম্যাচ নিয়ে কিন্তু একটা চিন্তা থাকছে নাইট শিবিরে। আমি শুরুতেই জয়জ্যোতি তোমার কাছে যাব, আগামীকালের ম্যাচ নিয়ে কি কি প্রত্যাশা থাকছে? কারণ দুবার আগামীকালের যে ম্যাচ, গতবারে ফাইনালিস্ট মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কেকেআর, কাকে এগিয়ে রাখছো? দেখো, হাই ভোল্টেজ ম্যাচ গতবারের দুই ফাইনালিস্ট তুমি যেমনটা বললে, কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এই যে টিমটা কলকাতা নাইট রাইডার্স, এই টিমেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। যেমন মেন্টার গৌতম গম্ভীর সরে গিয়েছেন, তার জায়গায় ডোয়েন ব্রাভো এসছেন, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার চলে গিয়েছেন পাঞ্জাবে। তারপরে আমরা জানি ফিল সল্ট নেই এই দলে, মিচেল স্টার্ক নেই। তবে এখন যে দল রয়েছে সেই দলটাও যে খারাপ দল সেটা কিন্তু বলা যাবে না, যথেষ্ট তারাও কিন্তু মানে সেই দক্ষতা রাখে হায়দ্রাবাদকে হারানোর। তবে এই মুহূর্তে মজার বিষয় এটাই যে এই টুর্নামেন্টের শুরুটা দুর্ধর্ষ করেছিলেন হায়দ্রাবাদ, তারপর কিন্তু ম্যাচ হারতে হয়েছে হায়দ্রাবাদকেও। তারাও 3টি ম্যাচের মধ্যে 2টিতে হেরেছে। কলকাতা নাইট রাইডার্স 3টি ম্যাচের মধ্যে 2টিতে হেরেছে। প্রথম ম্যাচটা হেরেছে, তারপরে জয় এবং তারপর আবার হার, এবং শেষ হারটা অত্যন্ত মানে বাজে হবে হার। তাই এখান থেকে কামব্যাক করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আজকে যা এই মুহূর্তে প্র্যাকটিস চলছে কেকেআরের, প্রত্যেক ক্রিকেটারকে কিন্তু উদ্বুদ্ধ করছেন মেন্টার ডোয়েন ব্রাভো। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে 14টা ম্যাচ খেলতে হবে, সবে 2টো ম্যাচ হেরেছে কেকেআর, তাতে এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, কারণ এটা স্টিল ভেরি আর্লি ডেজ, মানে একদম শুরু আইপিএলের। তাই এখনই কিছু আমরা যেন জাজ না করি, সেটা পরিষ্কার কিন্তু তিনি আজকে সাংবাদিক সম্মেলনে বললেন। এবং তিনি আশাবাদী যে কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়াবে। আর অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, যে টিমটার ব্যাটিং শক্তি মানে দুর্ধর্ষ, এই আইপিএলের অন্যতম সেরা ব্যাটিং শক্তি বলা যেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদে। যদি ক্লিক করে হেনরি ক্লাসেন হোক বা ট্রেভিস হেড হোক, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, এক একজন কিন্তু দুর্ধর্ষ, ঈশান কিষান। তাই এই টিমটার উপর নজর থাকবে। খেলাটা হবে কেকেআর বোলিং ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং। কেকেআর বোলিং আমরা জানি যে পেস বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল, স্পিন শক্তি রয়েছে অবশ্যই কেকেআরের। সেখানে সুনীল নারিন সম্ভবত খেলবেন, গত ম্যাচেও তিনি কামব্যাক করেছেন, তবে খুব একটা কিছু করতে পারেননি। অপরদিকে বরুণ চক্রবর্তীকে ক্রুশিয়াল রোল প্লে করতে হবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটারদের আটকাতে কিছু না কিছু স্পেশাল গেম প্ল্যান করে কিন্তু নামতে হবে, নইলে কিন্তু এই ম্যাচ একদম বের করে নিয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাই এটা দেখার বিষয় যে কে কালকে জেতে, তবে কে এগিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না ভাস্বতী। ম্যাচ 50-50। একদমই তাই। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেমনটা জয়জ্যোতি বলছিল যে এদের কিন্তু ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ আগামীকালের ম্যাচে কি হচ্ছে তা তো অবশ্যই দেখা যাবে। এবার আসি, আমরা দেখেছি যে 2টো ম্যাচ পরপর হেরেছে কেকেআর, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে একেবারে শেষের দিকে রয়েছে। সবটা মোরাল কি, অর্থাৎ আগামীকালের ম্যাচে সেরাটা দিতে গেলে কেকেআরকে কি কি করতে হবে? দেখো, একদম কিপ থিংস সিম্পল, মানে বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই। যেটা তারা করে এসছে, যেসব ক্রিকেটাররা রয়েছেন, ভেঙ্কটেশ আইয়ার তিনি হয়তো রান পাচ্ছেন না, তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কারণ এত কোটি টাকা দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে। আর অন্যান্য যেসব ক্রিকেটাররা রয়েছেন না, তারাও যথেষ্ট দক্ষ, কিন্তু সঠিক সময় সঠিক দিনে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে না। গত ম্যাচেও আমরা দেখেছি যে এত লম্বা ব্যাটিং লাইন আপ, যেখানে সেই লম্বা ব্যাটিং লাইন আপও 116তে অল আউট হয়ে যাচ্ছে, এটা চিন্তার বিষয়, কনসার্ন। এখানে হাল ধরতে হবে কোনো কেকেআর ব্যাটারকে। অজিঙ্ক রাহানে, যিনি দক্ষ ব্যাটার, বহু বছর ধরে আইপিএল খেলছেন, তাকে একটা ক্যাপ্টেন্স নক খেলতে হবে। যিনি ওপেন করবেন না তাকে দায়িত্ব নিতে হবে। কুইন্টন ডিকক এই মাঠে রান পাননি,
এই সাপমোচন কি হবে আগামীকাল, সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকবো আমরা। সুনীল নারিন, তাকে পজিটিভ একটা রোল প্লে করতে হবে। কেকেআর বোলারদের মধ্যে যারা রয়েছেন, স্পেন্সার জনসন না অ্যান্ড্রিক নরকিয়া, এটা নিয়ে অবশ্যই একটা বিতর্ক রয়েছে, তর্ক রয়েছে। অ্যান্ড্রিক নরকিয়া কতটা এই মুহূর্তে ফিট সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। যদি না খেলেন তাহলে স্পেন্সার জনসনকে বাড়তি দায়িত্ব নিতে হবে। অপরদিকে হর্ষিত রানা রয়েছেন। তাই দুটি দলই কিন্তু যথেষ্ট ভালো এবং প্রত্যাশা প্রত্যেকটা দলের ক্রিকেটারকে নিয়েই রয়েছে। তবে এক্স ফ্যাক্টর এখানে যদি বলি তাহলে একটা কথাই বলবো যে এখানে যারা কোর মানে মিডিল অর্ডার ব্যাটার, রিঙ্কু সিং ওই 5 বলে 5টা 6 এখন কিন্তু কেউ মনে রাখছে না। এখানে আবার নতুন কিছু সৃষ্টি করতে হবে রিঙ্কু সিংকে। আন্দ্রে রাসেল ভালো মঞ্চ পেয়েছিলেন গত ম্যাচে, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। আমরা জানি যে কি দুর্ধর্ষ বোলিং করেছেন সেই নবাগত পেসার মুম্বাইয়ের এবং তাকে ক্লিন বোল্ড করেছেন। এই কোর টিমটা মানে মিডিল অর্ডার ব্যাটাররা যারা ব্যাটিং করবেন এখানে তাদেরকে দায়িত্ব নিতে হবে। তুমি যদি দেখো প্রথম ম্যাচেও মিডিল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। এরপরের মানে যেটা হারলো মুম্বাইয়ের বিরুদ্ধে সেখানে তো পুরো ব্যাটিং অর্ডারই কলাপস করে গিয়েছে। তাই ব্যাটিং শক্তিটা যেখানে এতটা সাংঘাতিক রকমের রয়েছে কেকেআরের এতজন ব্যাটার, তাদেরকে বাড়তি রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এবং এখানে একটা ভালো স্কোর করতে হবে যদি এই ম্যাচ জিততে হয়। যদি প্রথমে ব্যাটিং পায় এক্ষেত্রে কেকেআর, তাহলে 200-র কাছাকাছি অ্যাটলিস্টে রান করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স টিম, কারণ বোলিং কিন্তু সেভাবে শক্তিশালী নয়। আমি যদি স্পিন ডিপার্টমেন্টটা বাদ রাখি, তাই লড়াইটা হবে শিয়ানে। এখানে 200-র কম রাখা মানে এসআরএইচকে ম্যাচ দিয়ে দেওয়া। হায়দ্রাবাদের ব্যাটিং শক্তি যেটা আমি একটু আগে বললাম যে ট্রেভিস হেড রয়েছেন, ঈশান কিষান রয়েছেন, অভিষেক শর্মা, মানে ঝড় শুরু করেন, মানে আবারও কি কালবৈশাখী শুরু করবেন কালকে 3রা এপ্রিল। তাই দেখার এটাই যে কালবৈশাখী মানে হায়দ্রাবাদের থেকে যেন কালবৈশাখী আসছে না পড়ে ইডেন গার্ডেন্সে এই গঙ্গার ধারে, সেই কালবৈশাখীকে আটকানোর যেন ক্ষমতা রাখে কেকেআর বোলাররা। ভাস্বতী একদমই, এবং যেমনটা জয়জ্যোতি বলছিল যে আগের যখন আমরা বিশ্লেষণ করেছিলাম সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে কেকেআরের মিডল অর্ডারের এবং মিডল অর্ডারের ব্যর্থতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। জয়জ্যোতি, আজকে প্রেস কনফারেন্স তুমি কভার করেছো, প্রেস কনফারেন্সে কেকেআর মেন্টর ড্রয়েন ব্রাভো তিনি কি বলেছেন? তিনি একদম একটা কথাই বলছেন যে এত মানে ঘাবড়ানোর কিছু নেই। 14টা ম্যাচ রয়েছে, মানে তার মধ্যে হয়তো 2টো ম্যাচ হয়ে গেছে, 2টো ম্যাচে কেকেআর হেরেছে, সেটা নিয়ে জাজ করো না। মানে এটা একটু আগেই আমি বললাম যে এটা তিনি বলেছেন জাজ করতে না, এবং মোরাল কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। মানে ইতিবাচক দিকগুলো যেগুলো রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সেটা নিয়ে বেশি ভাবিত তারা, রাদার দেন নেগেটিভ পয়েন্টস। অবশ্যই নেগেটিভ বা উইকনেস যেখানে রয়েছে সেটা রিপেয়ারিং করতে হবে, কারণ ব্যর্থতা থেকেই তো মানুষ শেখে। এই ব্যর্থতা থেকে আশা করব যে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা শিখবেন এবং যেসব জায়গায় ঘাটতি দেখা গিয়েছে সেই সব জায়গায় তারা রিপেয়ারিং করে আগামীকাল নামবেন। কারণ যদি কালকের ম্যাচটাও হেরে যায় কেকেআর, তাহলে কামব্যাক করা কিন্তু আরও চ্যালেঞ্জিং হয়ে পড়বে। মানে আমি বলছি না যে কামব্যাক করা যাবে না, কামব্যাক করা যাবে, স্টিল আর্লি ডেজ, তবে কামব্যাক করাটা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তাই এখনও সময় আছে, কালকের ম্যাচটা যেত এবং অবশ্যই কেকেআর ক্রিকেট অনুরাগীদের মুখে হাসি ফোটাও। একদমই, অর্থাৎ আগামীকালের ম্যাচটা জিততে হবে এবং সেরাটা দিতে হবে, এমনটা কিন্তু বললেন কেকেআর মেন্টর। তবে সময় হয়ে গিয়েছে এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে সাংবাদিক বৈঠকে কেকেআর মেন্টর তিনি কি বলেছেন। অবশ্যই আগামীকালের ম্যাচে কিন্তু সেরা পারফরমেন্সটা দিতে হবে কেকেআরকে, কারণ পরপর 2টো ম্যাচে হার হয়েছে কেকেআরের। এবার আসি এনরিক নরকিয়া, তিনি কি আগামীকাল কেকেআরের হয়ে তাকে আমরা দেখতে পাবো? দেখো, এটা প্রত্যেক কেকেআর অনুরাগীদের মানে যারা ফ্যান্স রয়েছে তাদের এইটাই প্রশ্ন যে এনরিক নরকিয়া কবে খেলবেন। আজকে কিন্তু এই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয় প্রেস কনফারেন্সে ড্রয়েন ব্রাভোকে। তিনি পরিষ্কার একটা কথাই বলছেন যে এটা বেটার বলতে পারবেন ফিজিও এখন কি কন্ডিশনে রয়েছেন এনরিক নরকিয়া। তবে যা খবর পাওয়া যাচ্ছে কেকেআর শিবির থেকে যে তিনি কিন্তু অনেকটাই ফিট, মানে অলমোস্ট রেডি টু গো যদি বলি। তবে আগামীকাল তিনি খেলবেন কিনা এটা অবশ্যই এখন প্রশ্ন রয়েছে। তবে অনেকটা প্রোগ্রেস তিনি করেছেন এই মুহূর্তে, যে জন্য তিনি খেলতে পারছেন না, পারেননি 3টে ম্যাচ, গত 3টে ম্যাচ, সেখান থেকে তিনি কিন্তু অনেকটাই রিকভারি করেছেন। আর আশার কথা এটাই যে যদি এনরিক নরকিয়া খেলেন তাহলে কিন্তু কেকেআরের পেস শক্তিটা অনেক শক্তিশালী হয়ে যাবে। কারণ আজকে ড্রয়েন ব্রাভো নিজেও বলেছেন যে সবথেকে ফার্স্ট বোলিং কিন্তু এই কেকেআর যে লটটা রয়েছে তার মধ্যে তিনিই করেন, এনরিক নরকিয়া। আর এনরিক নরকিয়ার ব্যাপারে একটা কথা বলবো, তিনি বুদ্ধিদীপ্ত বোলার, এই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে,
ক্রুশিয়াল টাইমে ডেথ ওভারে কী ধরনের বোলিং করতে হবে তার থেকে বেটার কেউ যায় না। তাই অ্যান্ড্রিক নরকিয়া আসলে অনেকটাই কিন্তু পার্থক্য হয়ে যাবে বোলিং বিভাগে, এবং সেক্ষেত্রে এই হায়দ্রাবাদকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে অ্যান্ড্রিক নরকিয়া কি খেলবেন, এটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। যেটা জানা যাচ্ছে, আরও একবার বলে দিচ্ছি যে তিনি দারুণভাবে প্রোগ্রেস করেছেন, অলমোস্ট রেডি টু গো। কালকে যদি নাও খেলেন তাহলে মানে এর পরের ম্যাচ থেকে তিনি খেলবেন এটুকু আশা করাই যায়। তবে চেষ্টা করা হচ্ছে কেকেআর শিবির থেকে যাতে তাকে নামানো যায় স্পেন্সার জনসনের জায়গায়, কারণ স্পেন্সার জনসন 3টি ম্যাচ খেলেছেন, এখনও পর্যন্ত সেভাবে কিন্তু দাগ কাটতে পারেননি, ছাপ ফেলতে পারেননি। তাই এটা অবশ্যই কনসার্ন কেকেআর শিবিরে যে স্পেন্সার জনসন যিনি লিড করছেন তিনি ছাপ ফেলতে পারছেন না। হর্ষিত রানাও মানে পারফরমেন্সে ধারাবাহিকতা কিন্তু গতবারের মতো এবারে তিনি দেখাতে পারেনি, যদিও স্টিল আর্লি ডেজ বলছি। বৈভব আরোরা সবসময় যে উইকেট টেকিং বোলার হিসেবে তিনি অভিহিত হন তাও নয়। তাই পেস বোলিং অ্যাটাকটা অনেকটাই কিন্তু নরকিয়া নির্ভর, এবং সেই জন্যই ভাষ্যতে এই বছর মিচেল স্টার্কের অভাবটা কিন্তু সাংঘাতিকভাবে ধরা পড়ছে, যিনি দিল্লিতে দুর্ধর্ষ বোলিং করছেন। তাই এখন স্টার্কের রূপে নরকিয়া আসুক, সেটা আগামী ম্যাচে মানে আগামীকালের ম্যাচে আসুক বা তারপরের ম্যাচে আসুক, যত তাড়াতাড়ি সম্ভব তিনি আসুক, এটাই কিন্তু প্রার্থনা কেকেআর অনুরাগীদের। একদমই, অর্থাৎ কেকেআর শিবিরও চাইছে যে স্পেন্সার জনসনের জায়গায় এনরিক নরকিয়া খেলুক, এবং এই আগামীকালের ম্যাচে না খেললেও আগামী যে ম্যাচগুলো রয়েছে কেকেআরের সেই ম্যাচে ফিরতে পারেন কিনা অবশ্যই তা দেখা যাবে। এবার আসি হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ নিয়ে। শুরুতেই তুমি বলছিলে যে সেখানে ব্যাটিং লাইন আপ কিন্তু তাদের ভীষণ শক্তিশালী, এবং গতবারের আইপিএলের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনুযায়ী কিন্তু তাদের ব্যাটিংয়ের দুর্ধর্ষ পারফরমেন্স ছিল। তবে সেই জায়গা থেকে তারা কিন্তু গতবারের যারা ক্রিকেটাররা ছিলেন তাদেরকেই রেখেছেন। এবারের ব্যাটিং লাইন আপ নিয়ে কি বলবে, কতটা কেকেআরের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জিং হতে হবে কেকেআরকে? শুধু কেকেআরের মুখোমুখি হয়ে না, এই টিমটা হায়দ্রাবাদ টিমে যে কোনো টিমের বিপক্ষে কিন্তু মানে দুর্ধর্ষ তাদের ব্যাটিং লাইন আপ, যেটা অলরেডি বলি আমরা মানে এই স্টেডিয়াম বুলেটিনে অনেকবার আলোচনা করেছি। আমি তো বলেওছি যে হায়দ্রাবাদ এবারে অন্যতম ফেভারিট, এখন হয়তো পয়েন্টস টেবিলে 8 নম্বরে রয়েছে। তবে এটা দেখে এপ্রিল মাসের 2 তারিখে এপ্রিল ফুল হওয়ার কোনো কারণ নেই, কারণ এই টিম যথেষ্ট রকমভাবে কিন্তু ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে। কারণ ব্যাটিং লাইন আপটা একটু চিন্তা করে দেখুন, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নতুন ক্রিকেটার অনিকেত কীভাবে 6 মারছেন একের পর এক। তাই এই ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ, আর একের পর এক কাকে তুমি আউট করবে, তারপরে আরেকজন বিধ্বংসী ব্যাটার নামবে, একের পর এক ব্যাটার নামবে। তাই এই টিমকে আটকাতে গেলে যদি 160-70 আটকাতে হয়, বোলিংটা কিন্তু একদম ক্লিনিক্যাল বোলিং পারফরমেন্স দিতে হবে কেকেআর শিবিরকে। তাই এটা চ্যালেঞ্জিং, এবং ডোয়াইন ব্রাভোকে আজকে এটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয় যে কেকেআর বোলাররা কতটা তৈরি এই হায়দ্রাবাদ ব্যাটিংকে আটকানোর জন্য। তিনি পরিষ্কার বলছেন যে বোলাররা জানে তাদের রোল, কি করতে হবে, কীভাবে স্মার্টলি আউট করতে হবে বা কীভাবে রানটাকে আটকাতে হবে, বোলারদেরকে কিন্তু এটা মানে কমিউনিকেট করা হয়েছে এবং বোলাররা সেটা জানে। আশা করব যেটা মানে থিওরি ক্লাস হয়েছে সেটা ইমপ্লিমেন্ট প্র্যাকটিক্যালি করবেন আগামীকাল কেকেআর বোলাররা। তবে দেখার বিষয় যে অনেক কিছুই তো মাঠের বাইরে হয়, মাঠের মধ্যে কতটা তারা সেটাকে কার্যকর করতে পারেন। তাই চ্যালেঞ্জিং ডে ফর কেকেআর বোলার্স, এটা বললে কিন্তু অত্যুক্তি হবে না। এই ম্যাচটা দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে। হায়দ্রাবাদ কেকেআর ম্যাচ বলে আজকে ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে রয়েছি। একটা ম্যাচ ভীষণভাবে মনে পড়ে যেখানে ইউসুফ পাঠান একবার শেষ করে দিয়েছিলেন এই হায়দ্রাবাদকে। তাই হায়দ্রাবাদ কেকেআর ম্যাচ বললে বেশ কিছু পুরনো নস্টালজিয়া ফিরে আসে। 2008 সালের একটা ম্যাচের কথা মনে পড়ে, হায়দ্রাবাদ কেকেআর, তখন ডেকান চার্জার্স ছিল হায়দ্রাবাদ, সৌরভ গঙ্গোপাধ্যায় 90-এর উপরে রান করলেন, ম্যাচটা জিতলো হায়দ্রাবাদে গিয়ে। তাই অনেক স্মৃতি, কালকে কি আরও নতুন কিছু স্মৃতি বয়ে আনবে এই ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। আমরা তো থাকবোই, একদম প্রতি মুহূর্তে আপডেট দেবো। তবে এই মুহূর্তে এইটুকুই বলার যে ম্যাচ কিন্তু একদম হাই ভোল্টেজ হতে চলেছে, এবং দুটি দলই 3টি ম্যাচ জিতে মানে 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটি ম্যাচই মানে দুটি টিমই একটি করে ম্যাচ জিতেছে, দুটি করে ম্যাচ হেরেছে। একটি দল রয়েছে 8 নম্বরে, একটি দল একদম তলানি থেকে কেকেআর 10 নম্বরে। তবে দুটি দলই চাইবে যে কালকে এই যে হারটা হলো, হারের থেকে জয়ের সরণিতে ফিরতে। একদমই তাই, এবং যেমনটা বলছিলে যে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ নিয়ে, এবং এই হায়দ্রাবাদ নিয়ে বলতে গেলেই যার কথা বলা যায় যেমন নীতিশ কুমার রেড্ডি, এবং আমরা দেখেছিলাম যে মেলবোর্নে একেবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার দুর্ধর্ষ পারফরমেন্স। এই নীতিশ কুমার রেড্ডিকে বা কতটা এগিয়ে রাখছো?
নীতিশ কুমার রেড্ডি দুর্ধর্ষ প্লেয়ার এবং এর আগের আইপিএলও মানে দুর্ধর্ষ কিছু ইনিংস খেলেছেন। তাই ওটাই তো বলার যে নীতিশ কুমার রেড্ডি বলো, তুমি এই নতুন প্লেয়ার অনিকেত ভার্মা, কি দুর্ধর্ষ মানে এক একজন ব্যাটার। আর নীতিশ কুমার রেড্ডি হচ্ছে অনেকটা মানে কি বলবো, যে মানে ম্যাচের গতি বুঝে খেলেন, কি করতে হবে কখন কি করতে হবে সেই অনুযায়ী কিন্তু তিনি গিয়ার শিফট করেন এবং অসাধারণভাবে গিয়ার শিফট করতে জানেন। আর দুর্ধর্ষ পারফর্মার, টেস্ট ম্যাচেও তিনি তার নিজের যে পারফরমেন্স দেওয়ার সেটা তিনি দিয়েছেন, আইপিএলেও তিনি এর আগের মৌসুমে দেখিয়েছেন, আর এবারেও তিনি যদি সুযোগ পান তাহলে অবশ্যই নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ছাপিয়ে যেতে পারবেন। তাই দেখার বিষয় ওটাই যে চ্যালেঞ্জিং কেকেআর বোলারদের জন্য কাকে থামাবেন, একজনকে থামাবেন তারপর আরেকজন আসবেন একের পর এক, মানে ওটাই আর কি, মানে পুরনো অস্ট্রেলিয়া দল মনে হচ্ছে যে একের পর এক ব্যাটার আউট হচ্ছে, তারপরে সেই টেস্ট ম্যাচে সে অ্যাডাম গিলক্রিস্ট 7 নম্বরে নামছে, বা পুরনো 90s শ্রীলঙ্কান টিম কাকে আউট করবে একের পর এক তারকা ব্যাটার। দেখার বিষয় যে কী করে এবং কি গেম প্ল্যান নেয়। স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি এক্ষেত্রে হায়দ্রাবাদকে হারাতে হয় কলকাতা নাইট রাইডার্সের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামীকালে ইডেনের সন্ধেবেলায় একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। পাশাপাশি যদি হায়দ্রাবাদের কথা যখন হচ্ছে, হায়দ্রাবাদে তুরুপের তাস কে হতে চলেছে আগামীকাল? হায়দ্রাবাদে দেখো তুরুপের তাস বলতে গেলে একজনের কথা বলতে হবে যে ট্রেভিস হেড শুরু করেন দুর্ধর্ষভাবে এবং অভিষেক শর্মা, এই ওপেনিং জুটিটাকেই আমি একটা ধরছি ট্রাম্প কার্ড। 6 ওভারে যদি 80-র উপরে রান করে দেয়, ভাববে যে সেখানে মঞ্চ তৈরি হয়ে গেল হায়দ্রাবাদের, এবং বাকি কাজটা তারপরে হেনরি ক্লাসেন, ঈশান কিষানরা করে দেবেন। তাই এরা এই ওপেনিং জুটি ট্রাম্প কার্ড, ঈশান কিষান আছে, হেনরি ক্লাসেন রয়েছে, এবং আরেকজনের কথা তো অবশ্যই বলতে হবে, বাংলার ছেলে মোহাম্মদ শামি। কেকেআর বিট করেছিল 9,75,00,000 পর্যন্ত গিয়েছিল মোহাম্মদ শামির জন্য, তারপরে তাকে হঠাৎ করেই সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে নেয়। এই মোহাম্মদ শামি তার চেনা মাঠে, মানে তার গড়ে কি আগুন জ্বালাবেন বল হাতে, মোহাম্মদ শামি অবশ্যই ট্রাম্প কার্ড হবে আজকে। কিন্তু তার কথাও বলা হয়েছে হায়দ্রাবাদের তরফ থেকে যে হায়দ্রাবাদ তাকিয়ে রয়েছে মোহাম্মদ শামির দিকে, যে ঘরের মাঠে এসে এই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়ে যায় কিনা এই মোহাম্মদ শামি। একদমই তাই, এবং মোহাম্মদ শামি যার টেস্ট অভিষেক হয়েছিল এখান থেকেই, অর্থাৎ ঘরের মাঠ, তার নিজের চেনা শহরে তিনি তার কি পারফরমেন্স দেন আগামীকাল অবশ্যই নজরে থাকবে। তবে সময় হয়ে গিয়েছে এখন আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। হায়দ্রাবাদের আমরা নিয়ে কথা বলছিলাম এবং এই ম্যাচে কাদের কাদের নজরে থাকছে, কোন কোন ক্রিকেটাররা নজরে থাকছে সেটা নিয়েও আমরা বলছিলাম। এবার আসি কেকেআরের কথায়। কেকেআরের আগামীকালের যে ম্যাচ, সেখানেই তুরুপের তাস কে হতে চলেছেন, কাদের কাদের নজরে রাখছে? দেখো তুরুপের তাস বলতে গেলে মানে বেশ কিছু ক্রিকেটারের কথা বলতে হয়, তার মধ্যে অবশ্যই সুনীল নারিন, কারণ এই ক্রিকেটারকে বাদ দিয়ে মানে কিছু হবে না। এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হৃৎপিণ্ড বলা যেতে পারে। ভেঙ্কটেশ আইয়ার রান পাননি, আমার মনে হয় কালকে একটা রান পাবেন, তিনি একটা স্পেশাল ইনিংস খেলবেন ভেঙ্কটেশ আইয়ার। 3 ম্যাচে 9 রান এবং গত ম্যাচে 3 রান করেছেন, তার মধ্যে 2টো ক্যাচ দিয়েছেন। তাই এই যে সমালোচনাটা হচ্ছে, যারা চ্যাম্পিয়ন ক্রিকেটার হয় সমালোচনায় বিদ্ধ হওয়ার পর সেখান থেকে ফিনিক্সের মতো কামব্যাক করেন। ভেঙ্কটেশ আইয়ারের যেটা বলার বিষয়, যে ভেঙ্কটেশ আইয়ারের আইডল ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি কামব্যাক কিং, মানে প্রতিকূল অবস্থা থেকে কীভাবে কামব্যাক করতে হয়, প্রত্যাবর্তন করতে হয়, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় তো দেখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। তার আগে অবশ্যই মহেন্দ্র রামান্নাথ দেখিয়েছেন। তবে যাকে আইডল মেনে তিনি এগিয়ে গিয়েছেন, তার পথ অনুসরণ করবেন কি ভেঙ্কটেশ আইয়ারের দিকে নজর থাকবে অবশ্যই। একই সঙ্গে থাকবে এখানে বরুণ চক্রবর্তী অনেক এক্সপিরিয়েন্সড এখন বোলার, দুর্ধর্ষ বোলিং করেন। তিনি যে লেংথে বল রাখেন, সেই লেংথ পিক করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে ব্যাটারদের জন্য। শুধু যে উইকেট নেন তা নয়, তিনি রানটাকে চেক দেন, ইকোনমিক্যাল রাখেন। তার তুমি যদি ইকোনমি দেখো যথেষ্ট রকম ইমপ্রেসিভ। হ্যাঁ, একটা দুটো ম্যাচে অবশ্যই হয়তো তিনি এক্সপেন্সিভ, তবে বরুণ চক্রবর্তী অবশ্যই তুরুপের তাস হতে পারেন না। আর রাসেল রিঙ্কু সিং নিয়ে একটা কথাই বলবো, যে এই দুই ক্রিকেটার যে কোনো ম্যাচে জ্বলে উঠতে পারেন এবং যে কোনো ম্যাচে ফ্লপও হতে পারেন। তাই এই দুই ক্রিকেটারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এরাই মূলত তুরুপের তাস হওয়ার দিকে এগিয়ে। তবে টিম গেম খেলতে হবে, মানে দলগত জয়গান আমি গাইতে চাইছি এক্ষেত্রে ইডেন গার্ডেন্সের সামনে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স তো রয়েছে, তবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে তুমি একটা দুটো ম্যাচ জিতবে, তবে যেখানে দল চলে আসবে, দলগত ঐক্য থাকবে, টিম পারফরমেন্স, টিম গেম থাকবে, সেখানে কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ মানে জেতার ক্ষেত্রে এগিয়ে যাবে সেই দল। তাই এটাই বলার যে তুরুপের তাস হয়তো থাকবে 2-3 জন ক্রিকেটার, কিন্তু প্রত্যেককেই কিন্তু কন্ট্রিবিউট করতে হবে।
প্রত্যেকে যদি কন্ট্রিবিউট করতে না পারে তাহলে আবারও কিন্তু সেই হারের মুখই দেখতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। একদমই। এবং একটা বিষয় যদি আমরা দেখেছিলাম যে প্রথম ম্যাচে হারার পর থেকেই কেকেআরের তরফে অজিঙ্ক রাহানে তিনি কিন্তু পিচ নিয়ে একটা অভিযোগ করেছিলেন, এবং সেক্ষেত্রে আগামীকালের যে পিচ নিয়ে তো নানান বিতর্ক চলছে, আগামীকালের পিচ কেমন হতে চলেছে? দেখো, পিচ নিয়ে অনেক বিতর্ক চলেছে, আমরা স্টেডিয়াম বুলেটিনে প্রতিদিনই এটা নিয়ে আলোচনা করেছি। সুজন মুখোপাধ্যায়কেও বলা হয়েছে এটা নিয়ে যে পিচ কেকেআর যেটা চাইছে সেটা দেওয়া হোক, যদিও তিনি এর আগে বলেছিলেন যে এরকম কিন্তু বোর্ডের কোনো গাইডলাইন নেই। তবে যেটা শোনা যাচ্ছে যে উইকেট কেকেআরের অনুকূলেই যাতে থাকে সেটার চেষ্টা করা হচ্ছে। তবে ভাস্বতী একটা কথা বলি যে রাতারাতি স্ট্রাকচার কিন্তু বদলে দেওয়া যায় না, একটা জিনিস মানে রাতারাতি বদলে দেওয়া যায় না। তবে কিছুটা যদি টার্নিং ট্র্যাক হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম ম্যাচটা যদি আমরা দেখি যেখানে বেঙ্গালুরু ভার্সেস কলকাতা হয়, সেখানেও কিন্তু ক্রুণাল পান্ডিয়া উইকেট পেয়েছেন, 3টি উইকেট পেয়েছেন। আমরা এটা হয়তো ভুলে যাচ্ছি। একই সঙ্গে সুজার শর্মা একটা দুর্ধর্ষ গুগলিতে আউট করেছেন কেকেআর ব্যাটারকে। তাই এটাই বলা যে উইকেটে সব কিছু থাকবে, এখানে স্পিন থাকবে, একই সঙ্গে ব্যাটারদের জন্য যাতে বল ক্যারি হয় সুন্দরভাবে, ব্যাটারদের ব্যাটে আসে, সেটাও কিন্তু দেখার বিষয়, এবং সেটাও কিন্তু অবশ্যই চাইবে কলকাতার ক্রিকেট অনুরাগী হোক বা হায়দ্রাবাদের ক্রিকেট অনুরাগী হোক। সর্বোপরি এটাই বলা যে ভালো একটা ম্যাচ যাতে হয় এই উইকেটে, সেটা দেখার অবশ্যই চেষ্টা করবে এখানে সুজন মুখোপাধ্যায়, যিনি পিচ কিউরেটার, পিচ প্রস্তুতকারক, এবং সেই অনুযায়ী কিন্তু পিচ তৈরি করা হচ্ছে। স্পিনিং ট্র্যাক অবশ্যই মানে কিছুটা হলেও বল যাতে টার্ন করে সেটার দিকে লক্ষ্য রাখা হবে অবশ্যই। তাই একটু যদি ঘূর্ণি ঘেঁষা হয় এই ইডেন উইকেট তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ স্পিন সহায়ক পিচের জন্য কিন্তু একটা ব্যবস্থা থাকছে আগামীকালের ম্যাচে। কি হয় অবশ্যই সেটা দেখা যাবে। কেকেআর শিবিরে কি পরিবর্তন থাকছে আগামীকাল? এটা বলা খুব টাফ এই মুহূর্তে কেকেআর শিবিরে কী পরিবর্তন ঘটতে চলেছে। একটা কথা বলবো যে তখন তুরুপের তাস অনেকের নাম নিলাম, একজন ক্রিকেটারের নাম নেইনি, অঙ্গরিশ রঘুবংশী। এই ক্রিকেটারটি কিন্তু ভালো খেলছে, আর যেভাবে খেলছে মানে তিনি যেন ধরে রাখছেন না পুরো টিমটাকে, মানে সেই মানে যখন সবাই ব্যর্থ হচ্ছেন তিনি যেন রাহুল দ্রাবিড় হয়ে যাচ্ছেন, একদম ত্রাতা হয়ে যাচ্ছেন। তাই অঙ্গরিশ রঘুবংশীর দিকে চোখ রাখতে হবে। আর টিমে পরিবর্তন বলতে গেলে একটা কথা বলি যে হঠাৎ করেই একটা আওয়াজ শোনা যাচ্ছে রাসেলকে বসিয়ে কি রববেন পাওয়েলকে খেলানো হবে। রাসেল, আমি বলে রাখি, রাসেল কিন্তু তুরুপের তাস, মানে তাকে নিয়ে প্রেডিক্ট করা যায় না, ভবিষ্যৎবাণী কিছু করা যায় না। এত বড় ঝুঁকিটা কি নেবে? হয়তো এটাও হতে পারে রাসেলকে বসিয়ে রববেন পাওয়েলকে খেলালো, রববেন পাওয়েল দুর্ধর্ষ ব্যাটিং করে বেরিয়ে গেল, এটা হতেই পারে, মানে অসম্ভবের কিচ্ছু নেই। তবে এই সাহসটা কি কেকেআর টিম ম্যানেজমেন্ট, মিস্টার ডোয়াইন ব্র্যাভো বা চন্দ্রকান্ত পণ্ডিত এরা কি দেখাতে পারবেন? অতটা সাহস কি রয়েছে? এটা অবশ্যই দেখার বিষয়। নাকি অন্য কারো জায়গায় রববেন পাওয়েলকে খেলানোর কথা ভাববে এক্ষেত্রে? কুইন্টন ডিককের কথা বলবো। কুইন্টন ডিকক একটি ম্যাচে, রাজস্থান ম্যাচে 97 রান করেছেন। কুইন্টন ডিকক এই ইডেন গার্ডেন্সে 20-র উপরে রান করেনি। তাকে কি কোনোভাবে বসানো হতে পারে? আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। তবে এটাও শোনা যাচ্ছে গুরবাজের দিকেও কিন্তু নজর রয়েছে। তবে কুইন্টন ডিকক খেলবেন এখনও পর্যন্ত যা খবর, কারণ একটি ম্যাচে যেহেতু 97 রানের একটা মানে ম্যাচ উইনিং নক খেলেছেন। আর তেমন কোনো পরিবর্তন কিন্তু এখানে চোখে পড়ছে না। ওই আরেকটা পরিবর্তন হবে যদি তিনি ফিট থাকেন, অ্যান্ড্রিক নরকিয়া যদি ফিট থাকেন তাহলে অবশ্যই নরকিয়া ফিরবেন, স্পেন্সার জনসন বসবেন, সিম্পল ইকুয়েশন। একদমই। এবং আগামীকালের ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে, এবং আমরা একেবারে শেষের দিকে এসে গিয়েছি। দিস ডে দ্যাট ইয়ারে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। জয়জ্যোতি, দেখো, দিস ডে দ্যাট ইয়ারে আজকে মানে সবার জন্য খুব ভালো দিন। আজকে 2রা এপ্রিল, আর 2রা এপ্রিল কী হয়েছিল আমরা জানি, সেটা 2011 সালে। 2011 সালের 2রা এপ্রিল ভারতীয় দল 28 বছর পর মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আজকে এতটা মানে এত সময় যেন কীভাবে চলে যাচ্ছে, আলোর থেকেও যেন গতিবেগ বেশি সময়ের। সেদিন হলো 2011 সালে সেই আরব সাগরের ধারে মহেন্দ্র সিং ধোনির সেই শেষ ছক্কাটা যেন চিরকালীন পোস্টার হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটে। আর শেষ বেলায় তার শেষ রাতে মস্তক মুন্ডন, নস্টালজিয়া, মানে পুরোটাই ঘিরে যেন নস্টালজিয়া। আজকে আবারও মানে সেই নস্টালজিয়ায় আমরা ভাসছি, কারণ আজকের তারিখটা 2রা এপ্রিল 2011। 2রা এপ্রিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত 28 বছর পর বিশ্বকাপ জেতে
ক্রিকেটের মক্কা যদি আমরা বলি ভুল হবে না সেটা ওয়াংখেড়েতে। এবং মহেন্দ্র সিং ধোনি যিনি 91 রান করেছেন সেই ম্যাচে ক্যাপ্টেন্স নক খেলেছিলেন, তার আগে তুমি যদি ইনিংসগুলো দেখো একটাতেও বড় রান আসেনি, একটাই মনে হয় 34 এসেছিল এবং তারপরে কোনো রানই করতে পারেনি। কিন্তু দেখো ফাইনালে মহেন্দ্র সিং ধোনি একটা পিভোটাল রোল প্লে করেছেন এবং ম্যাচটা জিতিয়েছেন এক্ষেত্রে ভারতীয় দলকে। গৌতম গম্ভীর 97 রান করেছেন। ধোনি বলছিলেন যে হঠাৎ করেই এই ওয়াংখেড়েতে বন্দে মাতরম শুরু হয় এবং যতক্ষণ না ভারত ম্যাচ জেতে এই বন্দে মাতরম ধ্বনি কিন্তু চলতেই থাকে। তাই এই রাত ভোলার নয়, এখনও গায়ে কাটা দেয় 2রা এপ্রিল 2011 সালের রাতের কথা মনে পড়লে। ভারতীয়দের জন্য আজকের দিনটা বিশেষ একটা দিন। একেবারে সময় আমরা শেষের দিকে, আজকের কি কুইজ রয়েছে আর গতকালের বিজেতা? গতকালের সঠিক উত্তরদাতা হচ্ছেন রিয়া বালা, এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবং উত্তরটা হচ্ছে লক্ষ্মীপতি বালাজি। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তবে লটারির মাধ্যমে যিনি উঠে এসেছেন তার নাম রিয়া বালা। অনেক অনেক অভিনন্দন। আর আজকের প্রশ্নটা একদম সোজা করছি, প্রতিদিন কঠিন প্রশ্ন ভালো লাগে না, আজকে সোজা প্রশ্ন যে এই আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক কে করেছিলেন? একদমই। এবং আজকের যারা উত্তরদাতা তারা চটপট উত্তর দিন এবং লাকি ড্রয়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু আপনাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেব, আর অবশ্যই বিশেষ উপহার তো থাকছেই। জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে থাকার জন্য। আগামীকালের ম্যাচের দিকে আমাদের সকলের নজর রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের সূর্যোদয় হয় নাকি ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কেকেআর জয় ছিনিয়ে নিতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।